আসসালামু আলাইকুম, আমি নাইম আব্দুল্লাহ। লার্নিফাইয়ের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সপ্তাহ ঘুরে আবার সোমবার চলে আসছে। সোমবার নাগাদ আমাদের সাধারণ গণিত কিংবা গণিতের ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী এই লেভেলের স্টুডেন্টরা আছো, তাদের জন্য এই ক্লাসগুলো আমরা নিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে লার্নিফাইয়ের পক্ষ থেকে। এখন আমরা সোমবারে যে ম্যাথ ক্লাসটা করতেছি, এর মধ্যে আমাদের আলোচনার বিষয়টা ছিল সসীম ধারা। সসীম ধারার প্রথম অংশটা ছিল আমাদের সমান্তর ধারা, যেটা আমরা শেষ করে আসছি। গত ক্লাসে আমরা গুণোত্তর ধারা নিয়ে বেসিক ধারণাটা দেখে নিয়েছি এবং গুণোত্তর ধারার পদ নির্ণয়ের যেই সূত্রটা ছিল সেই সূত্রটা শিখেছি। আজকে সেখান থেকে কিছু ম্যাথ দেখব, তারপর আমরা গুণোত্তর ধারা আরও অ্যাডভান্স কিছু জিনিসের মধ্যে এগিয়ে যাব। তার আগে তোমরা যারা লাইভ ক্লাস করছো, তোমাদের জন্য একটা কথা। সেই কথাটা হচ্ছে, তোমরা যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করছো, আমাদের ক্লাসটাতে আছো, তারা তোমাদের প্রতিষ্ঠানের নামটা আমাদেরকে জানাতে পারো। তোমাদের কোন জেলা থেকে, কোন এলাকা থেকে আমাদের ক্লাসে তোমরা জয়েন করেছো, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমাদের খুব ভালো লাগে, এখান থেকে আমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারি তোমাদের সাথে। আমাদের ক্লাসটাতে রিয়্যাক্ট দিয়ে, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিতে পারো, যেটা আমাদেরকে তোমাদের জন্য এরকম আরও কন্টেন্ট নিয়ে আসার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তোমাদের ক্লাসের যে ফ্রেন্ডরা আছে, তাদের কাছে আমাদের ক্লাসে শেয়ার করেও আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারো এবং তাদের সাহায্য করতে পারো। চলো আমরা ম্যাথে চলে যাই। আমাদের আজকে আলোচনার বিষয় একটু আগে যেটা বললাম, যে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা থেকে তোমাদের যেই ম্যাথগুলো আমরা দেখতেছিলাম, সেইখানে আজকে যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে, বোর্ডে তুলে দিই। হ্যাঁ, আচ্ছা, এমডি ইসমাম আমাকে কমেন্ট করেছো, হাউ আর ইউ স্যার? আই এম রিয়েলি ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? হাউ আর ইউ ডুইং? লেট মি নো ফ্রম হুইচ লোকেশন ইউ জয়েন্ড আওয়ার ক্লাস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আচ্ছা, মোহাম্মদ মুজাহিদ ইসলাম জানিয়েছো, মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, পীরগঞ্জ, রংপুর। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি রংপুর থেকে আমার প্রথম শিক্ষার্থী। লার্নিফাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আমাদের একজন নতুন শিক্ষার্থী তুমি অ্যাড হয়েছো, তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। তুমি তোমার ফ্রেন্ডদের মাঝখানে, তোমার বন্ধুদের মাঝখানে আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরা আমাদের ক্লাসটা করতে পারবে। আচ্ছা, এমডি ইসমাম জানিয়েছো তুমি ক্লাসে জয়েন করেছো জামালগঞ্জ গভর্নমেন্ট মডেল হাই স্কুল থেকে। থ্যাংক ইউ সো মাচ। এই স্কুল থেকে তুমি আমাদের প্রথম ছাত্র। তোমাদের স্কুলের মধ্যে আমাদের এই ক্লাসটা যদি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের গ্রুপে, তোমাদের ক্লাসের গ্রুপে, তাহলে তারাও এই ক্লাসটা করে উপকৃত হতে পারবে এবং আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব। ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। চলো আমরা ক্লাসে যাই। কোনো কিছু যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা মনে হয়, যে আমি এই জায়গাটার মধ্যে আটকে যাচ্ছি, বুঝতে পারছি না, ভাই আমাকে বোঝাচ্ছেন কিন্তু আমি ধরতে পারছি না, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাবে যে কোন জায়গাটায় বুঝতে পারো নাই। ঠিক আছে, বুঝতে পারি এটি কমেন্টে করার সাথে সাথে কোন জায়গাটার মধ্যে বুঝতে পারিনি এই জিনিসটা যদি উল্লেখ করে দাও, আমি সাথে সাথে তোমাকে ওই জিনিসটা রিপিট করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আসো ক্লাসে ঢুকে যাই। দেখো, এটা আমাদের প্রশ্নটা কি? 3 + x + y + z + 243 একটি গুণোত্তর ধারা। তোমাকে বলেই দিছে এটা একটা গুণোত্তর ধারা, রাইট? তাহলে অনেক ইজি হয়ে গেল, আমাদের জাস্ট গুণোত্তর ধারা সূত্রগুলোই মাথায় আনতে হবে। এর x, y and z এর মান
বের করো। এটা একটা সৃজনশীল রূপেও দিতে পারতাম তোমাকে, বাট এটা সৃজনশীল রূপে আমি তোমাদের জন্য পরে নিয়ে আসবো। আপাতত আমরা এক্স ওয়াই জেড এর মান বের করার জন্য যতটুকু শিখে ফেলছি অতটুকু যথেষ্ট। ওই অংশটুকুর মধ্যে, ওই ধাপের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। চলো দেখি কিভাবে করা যায় এটা, ঠিক আছে? দেখো আমরা জানি গুণিত ধারার ক্ষেত্রে এখানে প্রথম পদকে আমরা কি ধরতাম? এ ধরতাম। সমান্তর ধারা, গুণিত ধারা মানে আমরা সসীম ধারা আলোচনা করি ম্যাথের মধ্যে। প্রথম পদ মানে আমরা সবসময় এ দিয়ে চিহ্নিত করি। হ্যাঁ, এর ভ্যালুটা কত ছিল আমাদের এখানে? 3। তারপর আমরা এখানে আর কোন পদের মানটা জানতে পারি? দেখো এখানে হচ্ছে 3xyz, xyz এর ভ্যালু আমরা জানি না, তাহলে ওগুলো দিয়ে আমাদের খুব বেশি একটা কাজ হচ্ছে না। কাজ হচ্ছে কোথায়? 1 2 3 4 5, এই যে ফিফথ যেই টার্মটা আমাদের আছে, পঞ্চম যে পদটা আমাদের আছে, এই পদের সাংখ্যিক যে মানটা, সেই নিউমেরিক্যাল যে ভ্যালুটা, সেটা আমরা জানতে পারি 243। তাহলে এটা দিয়ে আমরা একটা কাজ করার চেষ্টা করব। কি করতে পারি? যে পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5 - 1 হবে। এটা কেন হবে এটার ব্যাখ্যাটা আমি তোমাকে আবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নাই। পঞ্চম পদের ভ্যালুটা এখানে কত থাকে? 243। এই 5 - 1 হয় 4, তাই না? তাহলে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল লেখা যায় 243। এতটুকু লিখতে পারি। এ আর টু দি পাওয়ার 5 - 1 কেন লিখলাম এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, তাও তোমাকে একটা ছোটো করে রিক্যাপ করে দিই আমি। রিক্যাপটা হচ্ছে গুণিত ধারার n-তম পদের মান ইকুয়াল a আর টু দি পাওয়ার n - 1। এখানে কোনটা কি? a দিয়ে বুঝাই আমরা প্রথম পদ। আচ্ছা, এটা একটা সূত্র, যেহেতু এটা আমি বক্স করে দিচ্ছি। a দিয়ে বুঝাই আমরা প্রথম পদ, আর দিয়ে বুঝাই আমরা সাধারণ অনুপাত। এবং লাস্টলি n দিয়ে বুঝাই আমরা কততম পদ। বা পদ সংখ্যা বলতে পারো, ঠিক আছে? এইবার দেখো আমাদের এটা একটা গুণিত ধারা ছিল, তাহলে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। সূত্রটা কি? এই যে a আর টু দি পাওয়ার n - 1, এতটুকু আমাদের মূল সূত্রটা। হ্যাঁ, n-তম পদের মান a আর টু দি পাওয়ার n - 1, এটা 1। হ্যাঁ, তাহলে আমরা প্রথম পদ জানি। পঞ্চম পদের ক্ষেত্রে কি? এটা ফিফথ পদ, তাহলে n এর মানটা এখানে আমাদের বসছে 5। এই যে এই n এর মানটা এখানে আমরা 5 বসাই দিচ্ছি, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। এই জিনিসটা একটু তোমরা তুলে নাও, জলদি তুলে নাও এই সূত্রটা। আচ্ছা, তোলা হয়ে গেলে ছবি তোলার সুযোগ দিয়েছি। হ্যাঁ, খাতায় তোলার জন্য সময় বেশি লেগে যেতে পারে। দেখো, আচ্ছা, রাহাত রুহি তুমি আমাদেরকে জানিয়েছ শিমরালি হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া। ধন্যবাদ তোমাকে অনেক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। তুমি তোমাদের গ্রুপের মধ্যে আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তোমার ফ্রেন্ডদের কাছে আমাদের ক্লাসটা পাঠিয়ে দিতে পারো যে এখানে এরকম ক্লাস হচ্ছে, তোমরা করতে পারো, এটা তোমরা জানাও। এবং আমাদের ক্লাসের মধ্যে কোন জিনিসটা তোমাদের ভালো লাগে, কোন জিনিসটা বুঝতে পারো, কোন জিনিসটা বুঝতে পারো না, সেগুলো আমাদেরকে মন্তব্য করে জানালে হয় কি, আমরা যেমন আমাদের সাইড থেকে বুঝতে পারি যে আমাদের কীভাবে করে তোমাদেরকে আরও বেটার একটা সার্ভিস দেওয়া প্রয়োজন, তেমনি আমরা বুঝতে পারি যে তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো, যেটা আমাদেরকে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই অংশটা একটু দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গুণিত ধারা n-তম পদের মান a আর টু দি পাওয়ার n - 1, এটা আমি গত ক্লাসে পড়িয়েছি, তবে রিক্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ, যদি কেউ গত ক্লাসটা করে না থাকো,
আর যদি কেউ আসলে গত ক্লাসে করে নাই থাকো, তাহলে তোমরা আমাদের এই লাইভ ক্লাসটা শেষ হলে তোমরা আগে ক্লাসটা করে নিয়ে আসতে পারো। শুধু আগের ক্লাসটাই না, এর আগে সমান্তর ধারা নিয়ে আমাদের পুরো সিরিজটাই চলে আসছে, ঠিক আছে? সমান্তর ধারার একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা শেষ করেছি। তো তোমরা ওই ক্লাসটাও করে দেখতে পারো, তোমাদের অবশ্যই উপকার আসবে। এখন আমরা কি করতে পারি? আমরা a এর ভ্যালু জানি 3, a r⁴ এটার ভ্যালু জানি 243, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করা যায়? আমরা এখানে a এর ভ্যালুটা বসাইতে পারি। এর ভ্যালু 3 বসাইলাম, r⁴ ইকুয়াল 243। পরে গেলাম এখানে r⁴, এই 3 যদি এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে হয়ে যাবে কি? এখানে গেলে ভাগ হয়ে যাবে, রাইট? তাহলে r⁴ ইকুয়াল 243 ডিভাইডেড বাই 3, যেটা আসবে 324, এখানে 8 অ্যান্ড 81 আছে, ঠিক আছে? r⁴ ইকুয়াল 81। তাহলে r এর ভ্যালুটা কত হয়? r⁴ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এখানে লেখা যায় কি 3⁴ লেখা যায়, আই গেস। হ্যাঁ, আই গেস 3⁴ লেখা যায়। একটু আমি ক্যালকুলেটর হিসাব করে শিওর হয়ে নিই। হ্যাঁ, 3⁴ 81কে আমরা লিখতে পারি 3⁴। এখন r এর পাওয়ারও 4, 3 এর পাওয়ারও 4। সূচকের চাপটা তোমরা যারা করে আসছো তারা খুব ভালো মতো জানো। আর যদি করে নাও আসো, তাহলে দুই পাশে যদি দুইটা রাশি থাকে যাদের পাওয়ার সেম, তাহলে ওদের যেই ভিত্তিটা থাকে এই সূচকে, সেই ভিত্তিটাও সেম হয়। এটা খুবই বেসিক একটা ধারণা। তাহলে এখান থেকে r এর ভ্যালু আমরা বলতে পারি r ইকুয়াল 3। খুবই সিম্পল। হ্যাঁ, r ইকুয়াল 3 জানি। এখন আমরা a এর ভ্যালু জানি 3, r এর ভ্যালু জানি 3। এখন আমাদেরকে কি করতে হচ্ছে? এক্স ওয়াই জেড, এই যে কোশ্চেনে দেখো এক্স ওয়াই এবং জেড এই তিনটার মান বের করতে বলছে। তাহলে এক্স কততম পদ? এক্স হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা করি। এখানে এক পাশে আমরা একটুকে রাখি। a ইকুয়াল আমি পেয়েছি 3, r ইকুয়াল পেয়েছি 3। তাহলে আমি একটু এই জায়গাটা মুছে দিচ্ছি। এখন দ্বিতীয় পদ, এখন দ্বিতীয় পদ x ইকুয়াল a r⁴, যেহেতু দ্বিতীয় পদ তাহলে 2 - 1, n এর জায়গায় 2 বসলো। তাহলে a এর ভ্যালু কত ছিল আমাদের? 3, r এর ভ্যালু ছিল আমাদের 3, 3 এর পাওয়ার কত হবে? 2 - 1 মানে জাস্ট 1, এটা কত হবে? 9। তাহলে x এর ভ্যালু আসলো আমাদের, অতএব x ইকুয়াল 9, ঠিক আছে? এরপর তৃতীয় পদেরটা আসি y। এই যে y এর ভ্যালুটা বের করবো। y হচ্ছে আমাদের থার্ড টার্ম, রাইট? তাহলে তৃতীয় পদ, কত হবে? a r⁴ - 1, তাই না? তৃতীয় পদের ভ্যালুটা এখানে আমাদের কত ছিল? y। আচ্ছা, তৃতীয় পদ y লিখি আমরা আগে প্রথমে। তৃতীয় পদ y ইকুয়াল a r⁴ - 1। এখানে আমরা কি করতে পারি? a এর ভ্যালু বসাই 3, r এর ভ্যালু বসাই 3, 3 এর পাওয়ার কত হবে? 3 - 2 হবে, 3 - 1 হবে 2, তাহলে এটা হয় 3 স্কোয়ার হয় আমাদের 9, 9 × 3 হবে 27। ভেরি সিম্পল। অতএব এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল 27। এরপর কি বলতে পারি? এরপর আমাদের ফোর্থ টার্ম বা চতুর্থ পদ z বা z, যেটাই বলো, দুইটা উচ্চারণই সঠিক, ঠিক আছে? তাহলে z এর আমরা ভ্যালুটা বের করে ফেলি। z আমাদের হবে 27 × 3, ঠিক আছে? যেটা হবে আমাদের 81 হবে। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম এখান থেকে 9, y এর ভ্যালু পেলাম 27, অ্যান্ড z এর ভ্যালু পেলাম কত? আচ্ছা, z এর ভ্যালুটা এখানে একটু আমরা সুতরাং দিয়ে লিখি। অতএব z ইকুয়াল 81। x y z এই তিনটার ভ্যালু পেলাম। এখন কোশ্চেনটা ছিল x y z এর মান বের করো। তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ। এটার অ্যান্সারটা কীভাবে লিখতে পারো তুমি? অ্যান্সারটা একটু সাজিয়ে লিখে দিই, এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, অতএব
এক্স ওয়াই জেড ব্র্যাকেট দিয়ে লিখে জাস্ট একবার সমান চিহ্ন দিয়ে এক্স এর ভ্যালু পেয়েছি 9, ওয়াই এর ভ্যালু পেয়েছি 27 অ্যান্ড জেড এর ভ্যালু পেয়েছি 81। এটাই তোমার অ্যান্সার। এই ম্যাথটা শেষ, খুবই সহজ ম্যাথ, বাট এরকম ম্যাথই বোর্ডে চলে আসে তোমাদের জন্য। হ্যাঁ, একটু দেখলাম, আমি তারপর নেক্সট ম্যাথে চলে যাবো তোমাদেরকে নিয়ে। পরের ম্যাথটা আমি যেটা করাবো সেই ম্যাথটা হচ্ছে, আমি বোর্ডে যদি তুলে দিই, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ (2√3/9) দশম পদ 8√2/9 তৃতীয় পদ ইকুয়াল কত? পঞ্চম পদ দেয়া আছে 2√3/9 এবং আমাদের দশম পদ দেয়া আছে 8√2/9। তৃতীয় পদটা কত? এটা করব। গুণিত ধারা বলে দিচ্ছে তাহলে অনেক সহজ হয়ে গেল। যদি গুণিত ধারা বলে না দিত তাহলে এই ম্যাথটা আমরা করতে পারতাম না, যথেষ্ট তথ্য থাকতো না। এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে পঞ্চম পদ একটা গুণিত ধারার পঞ্চম পদ, অর্থাৎ গুণিত ধারার সকল সূত্রগুলো এটা মেনে চলবে। মেনে চললে কি বলতে পারি আমরা যে পঞ্চম পদ a r⁵ হ্যাঁ ঠিক ধরছো, যারা এই r⁵ মনে করছো তারা ঠিক ধরছো, ইকুয়াল কত? 2√3/9। পঞ্চম পদ a r⁵ হলো কেন? জানো গুণিত ধারার n-তম পদের মান a r⁻n-1। এটা যেহেতু পঞ্চম, n এর জায়গায় ভ্যালুটা বসবে আমাদের 5, ভেরি ইজি। হ্যাঁ, এরপর আরেকটা কথা আছে দশম পদ। দশম পদ এইটা, পঞ্চম পদ এইটা। তাহলে আচ্ছা এটা কি আছে এটা আগে লিখেছিলি, a r⁴ ইকুয়াল 2√3/9 এটা লেখা যায়। এরপর দশম পদের ক্ষেত্রে দশম পদ a r⁻10-1। হ্যাঁ, n এর মানে এখানে 10 বসছে, বোঝার কথা তোমাদের। আচ্ছা, এমডি ইসমাম বলেছো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য নাম্বার স্যার। আচ্ছা, তুমি কি সংখ্যাগুলো স্পষ্ট বুঝতে পারছো না? আমি কি সংখ্যাগুলো একটু বড় করে লিখবো?
আমি বুঝতে পারলাম না তোমার বিষয়টা আসলে। আমি সংখ্যাগুলো তাহলে একটু বড় করে লিখছি যেন তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। আর যদি অন্য কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবো, আমি তাহলে ওইভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে ছিল a r⁻10⁻1 ইকুয়াল আমাদের দশম পদে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা কত বলা ছিল? 8√2/9, মানে এটা 8√2/9। এখন এখান থেকে কি তথ্য পাই আমরা? এখান থেকে পাই a r⁻10⁻1 কত হয়? 9 ইকুয়াল 8√2/9। এটা আমরা বুঝতে পারি এখান থেকে। দেখো, দুইটা তথ্য পেলাম আলাদা আলাদা। a r⁴ ইকুয়াল কত হয়, a r⁹ ইকুয়াল কত হয়, এই দুইটা তথ্য আমরা এখান থেকে খুঁজে বের করেছি। এখন আমাদের এটা নিয়ে কাজ করার পালা। আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি যে a r⁹ ডিভাইডেড বাই a r⁴ ইকুয়াল কি হয়? r⁴ 9 এর ভ্যালুটা বসাবো কত? বুঝবে 8√2 আর নিচে বুঝবে 9 ডিভাইডেড বাই কত হবে? a r⁴ a r⁴ এর ভ্যালুটা কত? 2√3/9। এটা যেহেতু ডিভাইড আছে তাহলে এটা আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে উল্টে দিতে পারি এই পাশে এটাকে, রাইট? কি 8√2/9 ইন্টু 9 দিয়ে 2√3 এরকম করতে পারি। তাহলে দেখো, এই 9 নিজেরা কাটাকাটি চলে গেল। এই √2 দিয়ে এই 2কে যদি কাটো, এটা হয় √3। এভাবে কি করব? আচ্ছা, এভাবে করব না, √2 কাটাকাটি করা দরকার নেই, √2কে রেখে দিই। আর এখানে এই 2 দিয়ে কি ছিল আমাদের? হ্যাঁ, 2ই তো ছিল। এই 2 দিয়ে যদি আমরা এই 8কে কাটি, এটা কত হয়? 4 হবে। তাহলে এখানে আলটিমেটলি কি থাকে? 4√2/√3। আচ্ছা, কি হয় দেখো, এখানে আর এর মান এখানে, আর এই পাশে কি থাকে? এ কাটা যায়, r⁴ r⁹ এরা যদি নিজেদের মধ্যে কাটাকাটি হয় তাহলে দেখবো এখানে থাকবে r⁵। আর ওই পাশে কি থাকে আমাদের? 4√2। হ্যাঁ, ওই পাশে আমাদের থাকে 4√2/√3। এখন তোমার প্রশ্নটা কি? তো প্রশ্নটা হচ্ছে তৃতীয় পদ কত? তৃতীয় পদের জন্য আমাদের কি কি বের করতে হবে? a এর ভ্যালুটা বের করতে হবে, রাইট? a এর ভ্যালুটা চলো বের করি। তার আগে আর এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, দেখি। এটাকে কি বলা যায়? √5। r⁵ ইকুয়াল আমাদের আসছে 4√2 ডিভাইডেড বাই √3। আচ্ছা, এখানে মনে হয় আমাদের একটা সংখ্যা একটু ইস্যু হয়েছে। হ্যাঁ, এখানে এটা মনে হয় √2 হবে, জাস্ট 2√2।
এটা 2√2 হলে আমাদের এখানে চেঞ্জ হবে কোথায়, আমরা যে লিখেছিলাম a r⁴ ইকুয়াল আমাদের ছিল 2√3 ছিল, তো এটা হবে 2√2/9, এটা চলে আসবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় একটু আমাদের চেঞ্জ আসবে। ওই চেঞ্জটা হবে কি, ওই চেঞ্জটা হবে এরকম 8√2/9 ইন্টু 9 দিয়ে 2√2, এই যে এইটা √3টা √2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হয়, এই 9 কাটা, এই √2 কাটা, 2 দিয়ে যদি 8কে কাটো, এইটা আসবে 4। ঠিক আছে, তাহলে r⁵ এর মান এখান থেকে আমাদের চলে আসবে 4। ঠিক আছে, r⁵ আমরা পেয়ে গেলাম 4। r⁵কে যদি 4 পাই, এটাকে প্রসেস করতে হবে। এটাকে প্রসেস করে তোমরা দেখবা যে এই ম্যাথটা তোমরা আলটিমেটলি এখান থেকে থার্ড যেই টার্মটা আছে এটা বের করে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, তো ওইটা তোমাদের জন্য যেটা করবো আমি, সেটা হোমওয়ার্ক রেখে দেব, এই ম্যাথের বাকি অংশটা, সেটা তোমরা হোমওয়ার্কটা করে আমাদের গ্রুপে সাবমিট করতে পারো। এবং পুরো ক্লাসে যেই ম্যাথগুলো থাকবে সেগুলো যারা যারা ঠিকমতো করে আমাদের গ্রুপে সাবমিট করবা, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল গিফট থাকবে। সেই গিফটটা কি, সেটা আজকে রিভিল করব না, সেটা অন্য কোনো দিন রিভিল করব। এরপর আমরা একটা জিনিস শিখে নিব, সেই জিনিসটা হচ্ছে গুণিত ধারার সমষ্টি নির্ণয় করা। ঠিক আছে, গুণিত ধারার সমষ্টি আমরা তখনই নির্ণয় করতে পারি যখন এটা সসীম ধারা হয়। অসীম যদি ধারা হয়, সেইটা আমরা আলোচনা করি উচ্চতর গণিত বা হায়ার ম্যাথের যে, সেই ক্ষেত্রে আমাদের কিছু শর্ত বেঁধে দেওয়া থাকে। বাট যদি সসীম ধারা হয় গুণিত ধারাগুলো, তাহলে সেটার শর্ত আমাদের এভাবে করে বেঁধে দিতে হয় না। সেটা সসীম ধারা নির্ণয়, সসীম ধারা যদি হয় কোনো একটা গুণিত ধারা, সেটা সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের, আমি বোর্ডে লিখে দিচ্ছি, দুইটা সূত্র আমাদের এটা সমষ্টি নির্ণয় করার জন্য। প্রথম সূত্রটা হচ্ছে এস অফ এন, অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস r⁴n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে কোনটার পরিচয় কি এটা তোমরা আগে থেকে জানো, তবুও তোমাদের রিক্যাপের জন্য আমি এখানে লিখে দিব। তার আগে দ্বিতীয় সূত্রটাও বলে দিই। এই সূত্র দুইটা কেন সেই জিনিসটার ব্যাখ্যাতে আমি আসছি। দ্বিতীয় সূত্রটা কি, এস অফ এন ইকুয়াল এ r⁴n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। হ্যাঁ, এ r⁴n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। এক ক্ষেত্রে এখানে দেখো 1 মাইনাস r⁴n নিচে হচ্ছে, আর এক ক্ষেত্রে r⁴n মাইনাস 1, উল্টা। জাস্ট কেন উল্টা করা লাগলো আমাদের এখানে, কারণ
যেই ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা লেস দেন 1 হবে, সেই ক্ষেত্রে আমরা 1 মাইনাস আর টু দি পাওয়ার n রাখবো। কারণ যদি আর সামনে দিয়ে দিই তখন 1 মাইনাস দিয়ে দিই, তাহলে এটা নেগেটিভ ভ্যালুটা চলে আসবে, নিচে নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ কাটাকাটি করে আলটিমেটলি আমাদের মাইনাসটা চলে যাবে। আচ্ছা, মারুফ হোসেন জিজ্ঞেস করছে ভাই আজকে পড়াবেন না? আজকে যে পড়াচ্ছি তোমাদেরকে এখানে। তারপর এমডি ইসলাম বলেছে সিলেট বোর্ড রেজাল্ট ইজ ভেরি ব্যাড স্যার। আচ্ছা, সেটা নিয়ে চিন্তা করার বিষয় না, তোমার যেটা চিন্তা করতে হবে যে তোমার নিজের রেজাল্ট নিয়ে, বুঝছো? ওভারঅল সবার রেজাল্ট ভালো হলো খারাপ হলো, সবাই গণহারে জিপি 5 পেলো, সবাই ফেল করলো, সেগুলোর দিকে নজর দেওয়াটা উচিত হবে না। তোমাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন তোমার বোর্ডে যদি একজন স্টুডেন্ট পাস করে সেই স্টুডেন্টটা তুমি হও, ঠিক আছে? এরপর জ্যামিতির কথা বলছো এমডি ইসমাম। জ্যামিতির বিষয়টা কি, এই যে জেনারেল ম্যাথে আমরা তো ধারার মধ্যে চলে আসছি, ধারাটা শেষ করে আমরা তাহলে জ্যামিতির মধ্যে যেতে পারি। তুমি আমাদেরকে জানাতে পারো যে জ্যামিতি কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করলে তোমার জন্য সুবিধা হয়, তাহলে আমরা এই গুণোত্তর ধারার পার্টটা শেষ করে জ্যামিতি সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। আসলে এই ক্ষেত্রে আমাদের পরিচয়গুলো দিয়ে দিই, কোন রাশিটা কি মিন করে। এ হচ্ছে প্রথম পদ, তোমরা জানো তাও দিতে হয়। আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এন হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, এখানে এই সূত্রটা কখন ব্যবহৃত হয়, যখন আর এর ভ্যালু 1 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, আর নিচে হয় 1 মাইনাস আর। আর এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে উপরে আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই সূত্রগুলোর কাজে লাগিয়ে আমরা এখন কিছু ম্যাথ দেখে ফেলব, একটু দেখার সুযোগ করে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আসো দেখি, ম্যাথের মধ্যে চলে যাব। সর্বপ্রথম যে ম্যাথটা তোমাদেরকে করাবো, তোমাদেরকে একটা ম্যাথ বলেছিলাম লাস্ট ক্লাসে গুণোত্তর ধারা পড়ানোর সময়, একটা রাজার সাথে তুমি একটা চুক্তি করবা, সেই চুক্তির ম্যাথ, তাই না? সেই ম্যাথটার মধ্যে যাই, আমি একটু ম্যাথটা রিপিট করব তোমাদেরকে। কোশ্চেনটা কি, ওটার অ্যান্সারটা আমি দেখাইনি সেদিন, গুণোত্তর ধারার সমষ্টির সূত্র যেহেতু আমরা করি নাই, সেজন্য কীভাবে করতে হবে সেটা দেখার সুযোগ ছিল না আমাদের। তবে আজকে আমরা এই জিনিসটা দেখে নিতে পারবো। দেখো আমাদের ম্যাপটা কি ছিল, একজন রাজার সাথে তোমার চুক্তি হবে, তুমি রাজাকে প্রথম দিন দিবা 1 লক্ষ টাকা, দ্বিতীয় দিনও তুমি দিবা 1 লক্ষ টাকা, এভাবে করে তুমি 30 দিন দিয়ে যাবা। কিন্তু তুমি রাজার কাছ থেকে কি চাবা, তোমার কাছ থেকে তুমি প্রথম দিন চাবা জাস্ট 1 টাকা, দ্বিতীয় দিন চাবা 2 টাকা, তৃতীয় দিন চাবা এটাকে 2 গুণ করে 4 টাকা, চতুর্থ দিন চাবা তুমি 4 দুগুণে 8 টাকা। ঠিক আছে, এটাই তুমি জাস্ট দ্বিগুণ করতে বলতেছো, একদম 1 টাকা থেকে শুরু করে রাজাকে তুমি প্রত্যেকদিন 1 লাখ টাকা করে দিবা। কোশ্চেনটা এখানেই যে লাভবান হবে কে, যখন 1 মাসের এই ডিলটা তোমাদের চলবে রাজার সাথে, তখন ডিলটা শেষ হলে ডিল শেষে কে বেশি টাকা পাবে, তুমি নাকি রাজা? ইউজুয়ালি মনে হতে পারে প্রত্যেকদিন ভাই 1 লাখ টাকা দিচ্ছি, 1 টাকা 2 টাকা 8 টাকা নিচ্ছি, এটা তো আসলে কিছুই না, তাহলে তো আমি অবশ্যই লসে পড়ে যাব। কিন্তু আসলে এমন না, আমরা আসলে দেখি এখানে গুণোত্তর ধারার সমস্যাটা করি, তাহলে দেখি কি হয়। প্রথমত তুমি রাজাকে দিচ্ছ কত, এটা হিসাব করে ফেলি। তুমি দিচ্ছ কতদিন দিবা, 30 দিন দিবা, 1 মাস,
প্রত্যেকদিন কত দিচ্ছ? 1 লক্ষ করে দিচ্ছ। এটা আলটিমেটলি কত হবে? এত টাকা যদি ধরি, আলটিমেটলি তোমার আসবে 30 লক্ষ টাকা। তুমি 30 দিনে তাকে 30 লক্ষ টাকা দিলাম, অনেক টাকা। এই টাকা দিয়ে তুমি আমেরিকায় যে পুরা পড়ালেখা করে আসতে পারবা। আচ্ছা, এরপর তুমি নিচ্ছ কত? তুমি নিচ্ছ কত? প্রথম দিন তুমি নিচ্ছ 1 টাকা, দ্বিতীয় দিন নিচ্ছ 2 টাকা, তৃতীয় দিন নিচ্ছ 4 টাকা, চতুর্থ দিন নিচ্ছ 8 টাকা। এটা একটা সমান গুণোত্তর ধারা, ঠিক আছে? প্রত্যেকদিন দ্বিগুণ হচ্ছে। এখন এইখানের মধ্যে এটার সমষ্টি বের করতে আমরা কি করতে পারি? যে এস অফ এন বা এন পদের সমষ্টি ইকুয়াল এ ইন্টু, আচ্ছা ওখানে আসি, এখান থেকে আগে এটা আইডেন্টিফাই করি। এখানে এ কত? শুরু পদ হচ্ছে 1, এ ইকুয়াল 1। আর কত? আর হচ্ছে দেখো দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ কত হয়? 2/1 ইকুয়াল 2 থাকে। তারপর এরপরে কি থাকে? এন, মানে কতটা পদ সংখ্যা, কতটি পদ আছে। যদি তুমি 30 দিনের জন্য খেলাটা খেলবা রাজার সাথে, 30 দিনের চ্যালেঞ্জটা করবা, তাহলে এন এর ভ্যালুটা হবে তোমার 30। এরপর তাহলে এখানে আর এর ভ্যালুটা কত? 1 থেকে বড় না, তাহলে আমাদের সূত্র আসবে কোনটা? এস অফ এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এটা আমাদের বক্সে থাকলো সাইড নোট। এ দিয়ে প্রথম পদ, আর দিয়ে সাধারণ অনুপাত এবং এন দিয়ে আমরা পদের সংখ্যা বুঝাচ্ছি। এই সূত্রটার মধ্যে তাহলে আমরা এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে এটার থেকে দেখার চেষ্টা করি কি হয়। এ এর ভ্যালু ছিল 1, ভেরি ইজি। আর এর ভ্যালু ছিল 2, 2 এর পাওয়ার এন হবে, এন এর ভ্যালু আমাদের 30। এখানেই তোমার খেলাটা, হ্যাঁ, -1 আর নিচে হচ্ছে আর -1। আর এর ভ্যালু তোমার 2, মাইনাস হবে 1। তারপরে এটার সামনে গেলে তুমি দেখবে কি হয়। এই 1 আর এই 1 এরা কাটাকাটি হয়ে যাবে, কচু কাটা, কিছুই দেখবে না, জাস্ট 2 টু দি পাওয়ার 30 মাইনাস 1। টু টু দি পাওয়ার 30 এই সংখ্যাটাই তোমার খেলা। এটার মানটা কত? এটা ভ্যালুটা যদি আমি ক্যালকুলেটারে ইনপুট দিই তাহলে দেখা যাবে কত। 2 টু দি পাওয়ার যদি 30 দেই, অনেক বিশাল একটা সংখ্যা আসবে। আমি সংখ্যাটা লিখবো এখানে, কত হয় দেখি। এই সংখ্যাটা হবে আমার 107374182 কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতকোটি, 100 লক্ষ, নিযুত, 107,37,41,824 টাকা যদি বাংলায় বলি। 107 কোটি দিয়ে তুমি তোমার আগামী 5টা-6টা বংশধরকে সবাইকে তুমি পাইলট বানাইতে পারবা, প্রাইভেট পাইলট স্কুল থেকে। আর সে 30 লক্ষ টাকা পাচ্ছে রাজা তোমার কাছ থেকে। তাহলে কে জয়ী হচ্ছে এখানে? অবশ্যই তুমি অনেক বেশি পাচ্ছ রাজা থেকে। এটাই হচ্ছে আমাদের গুণোত্তর ধারার যেই ইফেক্টটা, গুণোত্তর ধারার যেই কি ম্যাজিক্যাল ধর্মটা, এটা এখানে প্রকাশ পায়। এই জন্য দেখবো কম্পাউন্ডিং এফেক্ট নিয়ে অনেক কথা বলে যারা ইকোনমিস্ট কিংবা যারা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে, তারা এই কম্পাউন্ডিং এফেক্ট বা এই গুণোত্তর ধারার এফেক্ট নিয়ে খুব ভালো কথা বলে। তো এইটাই, ওই ইফেক্টটা আমরা এখানে এসে রিয়েলাইজ করতে পারলাম। আলটিমেটলি কে জয়ী হচ্ছে? তুমি জয়ী হচ্ছে, তোমার অনেকগুলা বেশি টাকা পাচ্ছ। ও তোমার কাছে রাজা তোমার কাছ থেকে 1 কোটিও পাচ্ছে না, তুমি পাচ্ছ 107 কোটি আরও প্লাস
আর অনেক কিছু। এটা আমাদের গণিত ধারার সমষ্টি নির্ণয় করার সূত্র। এটা আমরা সামনে আরেকটা ম্যাথে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, একটু দেখে নাও। এরপরে আমি যেই প্রবলেমটা করাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস হাফ প্লাস 1/4। হ্যাঁ, দেখো কি করে। ওয়ান প্লাস হাফ, প্রথম 8টি পদের সমষ্টি কত হবে, এটাই আমার প্রশ্ন। দেখো এখানে আমরা যখন তোমাকে গুণিত ধারা করাচ্ছি তখন তোমার মাথায় চট করে হিট করতেছে এটা একটা গুণিত ধারা। তবে পরীক্ষার হলে যখন তুমি যাবা তখন এটা যে গুণিত ধারা না সমান্তর ধারা কি, এটা কি ধারা কি না, এটা কি, এটা বুঝতেই তোমার অনেক বেশি বেগ পেতে হবে, অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে। এটার জন্য একটা সহজ টেকনিক তোমাকে বলে দিই। তুমি একদম ধারা দেখলেই প্রথমে যে জিনিসগুলো নোটিস করবে এটা হচ্ছে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য কত, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের পার্থক্য কত। এটা কি সমান্তর ধারা হয় কিনা গুণিত ধারা হয়, এটা চিন্তা করবা। 1 থেকে হাফ এটা পার্থক্য মাইনাস হাফ, হ্যাঁ। হাফ থেকে আবার 1/4 যেতে হলে এখানে আবার পার্থক্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে পার্থক্য হচ্ছে -0.25। তাহলে এটা সমান্তর ধারা না। এখন এটা গুণিত ধারা কিনা সেটা কিভাবে টেস্ট করতে পারি, সে টেস্ট করতে পারি দ্বিতীয় পদ বাই প্রথম পদ বা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, একটা পদ বাই তার আগের পদ, এভাবে করে টেস্ট করতে পারি। যেমন 1/2 ডিভাইডেড বাই 1, এটা কত আছে, হাফ আসবে। 1/2 যদি 1/4 ডিভাইড বাই 1/2, এটা আসবে এরকম 1/4 ইন্টু 2/1, এটা আলটিমেটলি আসবে 1/2 হাফ। এরপর 1/8 ডিভাইড বাই 1/4 যদি দেও, 1/8 ডিভাইড বাই 1/4, it comes down to 1/8 into 4/1, which is equal to 1/2 হাফ। প্রত্যেক ক্ষেত্রে হাফ হচ্ছে, তাহলে এটা কি একটা গুণিত ধারা। প্রত্যেক ক্ষেত্রে সমান একটা অনুপাত বা একটা সাধারণ অনুপাত পাচ্ছে, এটা একটা গুণিত ধারা। তাহলে গুণিত ধারার সূত্রগুলো এটার ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে দেখতে পারি। আচ্ছা, এটা তো গেলাম, আমরা রাফ করতেছি, এটা গেল। ম্যাথের সমাধানে আমরা আসবো। কেমন হবে এখানে সমাধানটা, উক্ত ধারার প্রথম পদ a ইকুয়াল কত 1, সাধারণ অনুপাত। সিফ থাকার জন্য সাধারণ অনুপাতে কি করবো আগে বলছি, এখন আবার বলবো, ভাগ করে দেখাবো, অন্তত একটা ভাগ করে দেখাবো। r ইকুয়াল হাফ ডিভাইড বাই 1 ইকুয়াল হাফ। এবং পদ সংখ্যা কত, 8টি বলে দিচ্ছে আমাদেরকে। 8, n এর ভ্যালু হবে 8, পদ সংখ্যা n ইকুয়াল 8। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আজানের জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এখনই ফিরে আসছি।
আচ্ছা, আমাদের ক্লাসে আবার তোমাকে ব্রেকের পরে স্বাগতম। আমরা এই জায়গাটাতে ছিলাম, আমাদের ক্লাসটা কোনো একটা কারণে, একটা যান্ত্রিক গোলযোগের কারণে একটা প্রবলেম হয়েছিল। আমরা আবার এখান থেকে কন্টিনিউ করব। আমাদের যে জিনিসটা ছিল, যতটুকু আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই ধারাটার 8টি পদ, এই 8টি পদের সমষ্টিটা আমাদেরকে বের করতে হতো। হ্যাঁ, এখান থেকে আমরা এটা বের করার জন্য কি কি জানতে পারছি? এর ভ্যালু মানে প্রথম পদ, সাধারণ অনুপাতের ভ্যালু, এরপর পদ সংখ্যার ভ্যালু বা এন এর ভ্যালুটা জানতে পারছি। এখন সূত্রটা আমরা দেখব। সূত্রটা একদম শুরুতে যেটা তোমাদেরকে দেখালাম ওইটাই, বাট এখানে জিনিসটা কি, এই যে দেখো সাধারণ অনুপাত যে জিনিসটা আছে, সাধারণ অনুপাতের ভ্যালুটা কিন্তু 1 থেকে ছোট, তাই না? এইটা হওয়ার কারণে সূত্রটা আমাদের একটু চেঞ্জ হবে। সূত্রটা চেঞ্জ হয়ে কি হবে? এস অফ এন, এটা মানে সামেশন অফ এন, ঠিক আছে, বা এন পদের সমষ্টি। যেহেতু আমরা 8 পদের সমষ্টি করতেছি, 8টা পদের ধারার সমষ্টি করবো, এখানে তুমি এইটা লিখতে পারো, যেটা আরো বেশি শুদ্ধ হয়। এরপরে সূত্রটা কি? এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। বলো কি ভাই, এই জায়গায় তো একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে কোশ্চেনটা বুঝাচ্ছি। দেখো, দুইটা সূত্র শিখলাম কিন্তু আমরা গণিত ধারা সমষ্টির জন্য। একটা ছিল এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর টু 1 মাইনাস আর। এই ক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে? যখন আর এর ভ্যালু 1 থেকে কম। এখানে আর এর ভ্যালু হাফ, আর এর ভ্যালু তাহলে ডেফিনেটলি আমাদের 1 থেকে ছোট, এই জন্য এটা। যদি 1 থেকে বড় হতো আর এর ভ্যালুটা, তাহলে কি হবে? এইটা এখানে চলে আসবে, এগুলো ইন্টারচেঞ্জ হয়ে যেত। জাস্ট এইটা এখানে চলে আসতো, এটা এখানে চলে যেত, এই ইন্টারচেঞ্জ হয়ে যেত। আমাদের ওই সূত্রটা তোমরা দেখে নিবা, যেখানে আমি স্ক্রিনশট তোলার সুযোগ দিয়েছিলাম ওই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে চলো এরপরে কি হয়। এরপর আমরা ভ্যালুগুলো বসাই। কিভাবে করে? এ এর ভ্যালু 1 ছিল, 1 ইন্টু এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, আর এর মান কত ছিল? হাফ। তাহলে হাফের পাওয়ার কত আসবে আমাদের? এন আসবে। এন এর ভ্যালু এখানে কত? 8। তাহলে এখানে 8 বসাবো এবং নিচে 1 মাইনাস হাফ, আর এর ভ্যালু ছিল হাফ, এই হাফ, ও সরি এই হাফ, এখানে হাফ, তো আর এর ভ্যালু 1 মাইনাস, এখানে বসালাম হাফ। এরপর এখানে কি হয় এটা আমরা একটু ম্যানুয়াল হিসাব করার চেষ্টা করে দেখি কি করা যায়। এইখানে যে 1টা থাকে এটা আসলে আমাদের কনসিডারেশন নিতে হবে না। তারপর 1 মাইনাস হাফে কত হয়? 1 থেকে হাফ চলে গেলে আর হাফ থাকে, রাইট? তাহলে নিচে থাকবে হাফ। আর উপরে কি থাকে? 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 8। 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 8 মানে কত জন্য? এটা হচ্ছে 1 মাইনাস 1/256। মানে 2 এর পাওয়ার যদি তুমি 8 দিয়ে দাও কোথাও, তাহলে দেখবে এখান থেকে 256 বা 256 চলে আসে। এখান থেকে আমরা এটা পেয়েছি। এখন এটা একটু ম্যানুয়াল হিসাব করার চেষ্টা করে দেখি কি করা যায়। 1 মাইনাস 256, এটা আলটিমেটলি কত আসবে না? 255/256 ইন্টু এখানে হাফ, যেহেতু ভাগ আছে, গুণ হলে হবে 2। তাহলে এই 2 আর এই 256 যদি কাটো, তাহলে এখান থেকে নিচে আসবে 128। এটা যখন করবা তাহলে আসবে 255 ডিভাইডেড বাই 128। এই ভ্যালুটা যদি করো তোমরা দেখবা সবসময় এই ভ্যালুটার মান আমাদের 2 থেকে কম আসবে। ঠিক আছে, 2 থেকে কম কেন আসবে এটা আমরা যে শিখবো তোমাদেরকে যখন হায়ার ম্যাথে অসীম ধারা করাবো, ওইখানে এই ভ্যালুটার মান কেন 2 থেকে কম, এটা আমাদের এই ম্যাথের অ্যান্সার। হ্যাঁ, তোমাকে এই কোশ্চেনটা মডিফাই করে একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই হোমওয়ার্কটা এখন দিয়ে দিই। হোমওয়ার্কটা কি থাকবে তোমার জন্য? এগুলো জাস্ট চেঞ্জ করে দিব আমি। হ্যাঁ, 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27, উক্ত ধারার প্রথম, এখানে 8টি বলেছি, তো আমি বলবো এখন 14টি বা 14টি পদের সমষ্টি কত। এটা তোমরা হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে আমাদের যে গ্রুপটা আছে সেখানে তারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা। পুরা ক্লাসের ম্যাথগুলো করে, হোমওয়ার্ক যেগুলো দিয়েছে সেগুলো করে, তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় উপহার থাকবে। সেই উপহারটা কি এখন তোমাদেরকে আমি জানাবো না, উপহারটা তোমার জন্য সারপ্রাইজ থাকলো। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি যে রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে, তোমরা আমাদের ক্লাসটা তোমাদের ক্লাসমেটদের মধ্যে, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিয়ে করবা কি, তাদেরকেও আমাদের ক্লাসটাকে দেখার সুযোগ করে দিবা। কারণ লার্নিফাই থেকে তোমাদের সবার জন্য যেই উদ্দেশ্যে এই কাজগুলো করা, সেটা হচ্ছে আমরা একসাথে ভালো কিছু করতে চাই, একসাথে সবার জন্য উপকার হয় এরকম কিছু একটা করতে চাই। তো
সেই জন্যই আমরা আসলে এই ক্লাসগুলো তোমাদের জন্য বিনামূল্যে নিচ্ছি, কারণ দেখা যায় অনেকে শিক্ষার যেই চড়া মূল্য, শিক্ষার যেই বাজার দাম, সেই দামটা দিতে যে হেরে যায়। সেই ক্ষেত্রে এখন যারা আছে যে ক্লাসটা করতে পারে না, বিভিন্ন কোচিং সেন্টারে যে বিভিন্ন ভালো ভালো টিচারের কাছে যে আমরা কিন্তু তাদের জন্য বিনামূল্যে এই ক্লাসগুলো করিয়ে যাচ্ছি। আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য তখনই বেশি আরও অনুপ্রাণিত হবো যখন তোমরা বলবা হ্যাঁ ভাইয়া আমরা এই ক্লাসগুলো করে উপকৃত হচ্ছি, এই ক্লাসগুলো করে আমাদের উপকার হচ্ছে, আমরা পড়ালেখা পারছি, আমরা অমুক জায়গা থেকে ক্লাস করছি, আমার ফ্রেন্ডরা মিলে করছি। সেই ক্ষেত্রে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হবো তোমার জন্য এইটা কন্টিনিউ রাখার জন্য। ততদিন পর্যন্ত লার্নিফাইয়ের সাথেই থাকো আর একসাথে ভালো কিছু করার চেষ্টা করো। আমি নাইম আবদুল্লাহ, তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ আগামী বুধবারে হায়ার ম্যাথে ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত জেনারেল ম্যাথ করতে থাকো, যা যা ম্যাথ দিলাম সামনের সোমবারে এই ম্যাথ এখান থেকে আমরা কন্টিনিউ করবো। আল্লাহ হাফিজ।